ভারত এবং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কি অবধারিত নাকি রাজনৈতিক খেলা? একটু আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও এবং পূর্ববঙ্গ বর্তমানে যেটা আছে, পূর্ববঙ্গ বলতে গেলে বাংলাদেশকে বোঝাতে চেয়েছি, তাদেরও নির্বাচন এই 2026-এ। এই দুই দেশের নির্বাচন, একটা বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এই নির্বাচন একটা বর্ডার কেন্দ্রিক এলাকাকে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করে দুই দেশেই সরকার গড়তে চাইছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ একটা রাজ্য সরকার গঠন করতে চাইছে বিজেপি, এবং অন্যদিকে বাংলাদেশের জামাতে ইসলামী যে সংগঠন, তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। অর্থাৎ দুটোই উগ্র ধর্মীয় দল। বিজেপি হচ্ছে একটা উগ্র ধর্মীয় দল, সেটা ভারতের আপামর জনসাধারণ জানে, সারা বিশ্বের মানুষ জানে। এবং জামাত বাংলাদেশের, তারাও উগ্র মৌলবাদ দল, সেটাও সারা বাংলাদেশের মানুষ জানে তথা সারা পৃথিবীর মানুষ জানে। এই ঘোলা জলে মাছ ধরার কার কতটা সার্থকতা হবে সেটা সময়ই বলবে, কিন্তু যুদ্ধ যে অবধারিত সেটা বলাই যায়। আজকে আপনারা জানেন, অনেক সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েও বা অনেক গণমাধ্যমের মধ্য দিয়েও আপনারা জানেন, বাংলাদেশের যে সেনাপ্রধান এবং ভারতের যিনি সেনাপ্রধান আছেন, দুই সেনাপ্রধানের সঙ্গে ফোন আলাপ হয়েছে, ফোনে কথোপকথন হয়েছে, এবং সেই ফোনে কথোপকথনের মধ্যে দুই দেশের উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু ইঙ্গিত দেয়। আপনারা জানেন, যখন কোনো দেশের যখন যুদ্ধ পরিস্থিতি হয়, তার আগে একটা সিগন্যাল দেয়। কিভাবে সিগন্যাল দেয়? তারা দুই দেশের রাষ্ট্রপ্রধানরা একে অপরের দেশে যাতায়াত করে, কিংবা সেনাপ্রধানদের সঙ্গে ফোন আলাপ হয়, সেটা আমরা বিগত দিনেও দেখেছি। তারা ফোন আলাপের মধ্য দিয়ে এটা বোঝাতে চাইছে যে তুমি সতর্ক হও। বাংলাদেশ বলতে চাইছে যে ভারতের সেনাপ্রধানকে তুমি সতর্ক হও। অর্থাৎ এই সতর্ক বার্তার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করা। অর্থাৎ যখনই এটা ঢালাওভাবে কথা বলবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো, বিভিন্ন ধরনের গণমাধ্যমগুলো, পেপারগুলো, তারা বলবে যে ভারতের সেনাপ্রধান হাত জোড় করে বলেছে যে যুদ্ধ আমরা চাই না, শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। অথবা এক শ্রেণীর বাংলাদেশের রাজনৈতিক সুবিধা যারা পেতে চায়, এই ঘোলা জলে মাছ ধরতে চায়, তারা বলবে যে এই সেনাপ্রধান গোপনে গোপনে আতাত করছে ভারতীয়দের সঙ্গে। এটা হচ্ছে ঘোলা জলে একটা মাছ ধরার সিস্টেম। অলরেডি সেখানকার একজন এই গণ অভ্যুত্থানে উঠে আসা রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ, সে কথায় কথায় দিল্লি না ঢাকা এই স্লোগান দেয়। আবার বিজেপির বিভিন্ন নেতা কথায় কথায় বলে যে বাংলাদেশি ঘুষপেটিয়া ভারতের ভিতরে ঢুকেছে, তারা ভারতের সম্পদ, ভারতের টাকা পয়সা, সোনা দৌলত কুরে কুরে খেয়ে নিচ্ছে। তাই এই রকমভাবে দুই দেশের মধ্যে একটা পরিস্থিতি সবসময়কার জন্য আমরা লক্ষ্য করি, সবসময়কার জন্য পরিস্থিতি থাকে। একটু পিছনের দিকে যদি আমরা যাই, দেখতে পাবো শেখ হাসিনা যে সময় 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে দিয়ে প্রাণ ভয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারপরে থেকে ভারত বিদ্বেষী কথাবার্তা দিনের পর দিন বাংলাদেশের যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো আছে বা বিভিন্ন ধরনের যে রাজনৈতিক নেতারা আছে, তারা অনর্গল বলে চলেছে। সেখানে যদিও মুখে কুলু পেটেছে ডক্টর ইউনূস, কিন্তু বাকি নেতারা, বিশেষ করে রিসেন্ট যিনি আততায়ীদের হাতে খুন হয়েছেন ওসমান হাদি নামে একজন ভদ্রলোক, তিনিও কথায় কথায় বলতেন যে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশের যে নির্বাচনী পরিস্থিতি সেটা আমরা নিজেরা ঠিক করতে পারবো। দিল্লির কোনো নেতারা, দিল্লির কোনো মানুষ আমাদের দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন ভাই নিয়ন্ত্রণ করতে যাবে?
তোমাদের দেশ, তোমরা তোমাদের কথা বলেন না, তোমার মুরগি তুমি লেজের দিকে কাটবে না মাথার দিকে কাটবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার দেশের মানুষকে তুমি ভারতীয় চাল খাওয়াবে না চায়না চাল খাওয়াবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যদিও বাংলাদেশের ভিতরে তো আর চাল উৎপন্ন সেরকমভাবে হয় না। বাংলাদেশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই ইলিশ মাছটা আছে। তাছাড়া তো বাংলাদেশে আর কি আর আছে, সেটা তো আমরা সকলেই জানি। ভারত থেকে পেঁয়াজ যায়, ভারত থেকে গুঁড়ো দুধ যায়, ভারত থেকে যায় কাগজ, ভারত থেকে যায় মানে এভরিথিং, কি বলবো, দুগ্ধজাত পদার্থ থেকে শুরু করে সমস্ত কিছু। তাহলে ভারত থেকে যায় কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছুই তো যায়, চা থেকে শুরু করে প্রচুর। কোন জিনিসটার নাম বলবো যে এই জিনিসটা যায় না? তাহলে সেই ব্যবসা তোমরা করবে কি করবে না তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বা তোমরা ইলিশ মাছ দেবে কি দেবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের জোর করে ইলিশ মাছ নিতে হবে এর কোনো বাধ্যকতা নেই। তবে একটা জিনিস বলতে চাই, যে মৌলবাদী শক্তি যে দেশে যখনই মাথা চাড়া দিয়ে ওঠে, সেই দেশের ভাগ্য আকাশে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন ভারতের ভাগ্য আকাশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং বাংলাদেশের যে মৌলবাদীদের অত্যাচারে সেখানকার মানুষ, শুধুমাত্র হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে সেটা না, সেখানকার মুসলিমরাও অত্যাচারিত হচ্ছে। কেননা মুসলিম অত্যাচারিত হবে এই কারণে, তারা এক এক সময় এক এক রকমের নীতি নির্ধারক করবে, না জেনে না বুঝে কোনো দেশের উপর আক্রমণ করা, সেটা তারা কোন সেন্টিমেন্ট থেকে করে, কোন সেন্টিমেন্ট থেকে এই ধরনের কথাবার্তা বলে, সে দেশের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা জিনিস আপনাদের সামনে খোলসা করে বলতে চাই, তবে যুদ্ধ অবধারিত, যুদ্ধ করবে দুই দেশের মৌলবাদীদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কিন্তু যুদ্ধর প্রয়োজনীয়তা নেই এই মুহূর্তে। বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ কেন হতে যাবে? বাংলাদেশের সঙ্গে এতদিন পর্যন্ত যে ভালো সুসম্পর্ক ছিল, সে সুসম্পর্কটা বজায় রেখে আগামী দিনে কিভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে যে একটা হাসপাতালের ব্যবস্থা ঠিকমতো বাংলাদেশের সরকার করতে পারে না, সেখানে প্রায় 70% উপরে বাংলাদেশের আমজনতা, আম আদমি, সাধারণ মানুষ, তারা ভারতের উপরে ট্রিটমেন্টের জন্য নির্ভরশীল হয়ে পড়ে থাকে। এই পরিস্থিতিতে তারা ধর্মের জিগির তুলে এক শ্রেণীর মৌলবাদী, যারা মানুষের পরিষেবা দিতে চায় না, যারা মনে করে ধর্মটা খাবো আর ধর্মটা গায়ে মাখবো আর ধর্মটা গায়ে পোশাক পরে বসে থাকবো, সেটা বিশেষ করে বাংলাদেশে যেহেতু বেশি সংখ্যক মুসলিম আছে, তাই মুসলিম নেতাদের উদ্দেশ্যেই আমি এই কথা বলতে চাইছি। এবং ভারতে যে সমস্ত মৌলবাদী শক্তি আছে, বিশেষ করে আরএসএস মদতপুষ্ট যে সরকার চলছে, বিজেপি সরকার ভারতবর্ষে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারাও এইরকমভাবে একই পরিস্থিতি, অর্থাৎ তারাও চায় যে এই গোমূত্র খাবো আর গোবর দিয়ে গায়ে মেখে আমরা সবসময়তে উপাসনালয়ে বসে থাকবো, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যেতে চাইছে। যদিও এটা কিছু সংখ্যক মানুষ কিন্তু একটা জিনিস, একটা মানুষকে যদি বারবার তাকে উত্তপ্ত করা হয়, তার একটা ধর্মীয় সেন্টিমেন্টাল নিয়ে কথা বলা যায়, তাহলে তো মানুষের মধ্যে একটা কষ্টদায়ক পরিস্থিতি হবেই। সে তো বলবেই যে আজকে আমার ধর্ম এরকম। এক যে রেগুলার, যে কোনো দিন মন্দিরে যায়নি, তার ভিতরেও যদি সে কোনো ভাবধারায় বিশ্বাসী না হয়, জন্মসূত্রে সে যদি হিন্দু হয়, তারপরেও সে কিন্তু বলবে যে না না, এটা ঠিক করছে না মুসলিমরা। আবার ধর্মীয় সূত্রে যদি কোনো মুসলিম হয়, যদি মুসলিমের উপরে আক্রমণ আসে, যদি সে অথেন্টিক কোনো বিষয়ের উপরে চর্চা না থাকে, পড়াশোনা না থাকে, তাহলে কিন্তু সে স্রোতে গা ভাসিয়ে দিয়ে একটা পরিস্থিতিকে কমেন্ট করে বসবে, এমন একটা মন্তব্য করলো যেটা আর পাঁচটা মানুষের খারাপই দেখায়। তাই একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে, দুই দেশের সেনাপ্রধান অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সেনাপ্রধানের ফোন আলাপের মধ্য দিয়ে যে জিনিসটা বোঝাতে চেয়েছে, তারা অতি দ্রুত যুদ্ধ যে খেলা, অ্যাকচুয়ালি যুদ্ধ খেলাই বলবো, দুই দেশের উগ্র ধর্মীয় মৌলবাদের স্থাপন পরিপুক্ত করার জন্য, শক্তিশালী করার জন্য তারা এই খেলাতে যেহেতু নামছে, তাই যুদ্ধ অবধারিত, যুদ্ধ তারা করবে, যুদ্ধ খেলা করবে। এখানে কার জয় হবে, কার হার হবে, কার জিত হবে, কার কতটুকু লস হলো, কার কতটুকু লাভ হলো, এই বিষয়ে তাদের কোনো কর্ণপাত থাকবে না। কেননা সবসময়কার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে বলবে যে দেখো আমরা কতটা ভারতের বিপক্ষে লড়াই দিতে পেরেছি। আলটিমেটলি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের খাদ্য, সেখানকার বাসস্থান, মাথার উপরে ছাদ,
এই ধরনের কোনো কিছুর চিন্তা তাদের মধ্যে থাকবে না। তারা ভারত বিদ্বেষী তৈরি হবে এবং ভারতবর্ষের আপামর জনসাধারণ তাদের মধ্যে একটা সেন্টিমেন্টাল সবসময়তে কাজ করবে যে আমরা দেখো কতটা এগিয়ে যেতে পারছি, আর একটুখানি হলেই হয়তো বা আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারবো ভারতকে। ভারত থেকে, ভারতের সংবিধান থেকে সেকুলার নামক যে রাষ্ট্র আছে সেটা একদম কেটে মুছে দেব, তার দায়িত্ব আমরা নিজের ঘাড়ে নিয়েছি। যে কথা দেয় বিজেপি সেই কথা রাখে, যেমন বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম একটা সময়, পরবর্তী সময় বলেছিলাম রাম মন্দির তৈরি করে দেব। রাম মন্দির তৈরি করা হয়েছে, রাম মন্দির তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু রাম মন্দিরে সেখানকার কতজন মানুষ রোজগার পাচ্ছে সে সম্পর্কে হয়তো বা এখনও পর্যন্ত খাতা কলমে আসেনি, হয়তো বা ইস্তেহারে প্রকাশ করতে পারেন, কিন্তু তাই সেই মন্দিরের আশেপাশে প্রচুর ভিখারি তৈরি হবে এই বিষয়ে কোনো প্রকারের সন্দেহ নেই। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছে হুমায়ুন কবির, আপনারা জানেন হয়তো বা অনেকেই। সেখানে অনেক ভিখারি তৈরি হবে আমরা জানি, সেখানে অনেকে হাত পেতে কয়টা পয়সা নেবে, কেননা তার তো আলটিমেটলি কর্মসংস্থান নাই, কী করবে? সেখানে চায়ের কেটলি নিয়ে চা বিক্রি করতে পারবে শিক্ষিত মানুষেরা, চপ মুড়ির দোকান দিতে পারবে। সেখানে আমাদের কোনো ইন্ডাস্ট্রির প্রয়োজন নেই, আমাদের মসজিদ আর মন্দির হলেই হবে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তবে আপামর জনসাধারণ, আম আদমি, আম জনতা, এই যে সারা পৃথিবীতে মানুষ বড় বিপদে আছে, ধর্মীয় কশাঘাতে মানুষ কিন্তু আজকে অনেক অনেক সমস্যার মধ্যে। আর এই বিষয়কে কেন্দ্র করেই যুদ্ধ অবধারিত, যুদ্ধ হতে চলেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তবে এই যুদ্ধে লাভ ক্ষতির হিসাব কার কতটুকু হবে বলতে পারবো না, তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে মৌলবাদ এখানে কিন্তু জিততে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন থটস অফ সানারুল। কেমন লাগে আমার ভিডিওগুলি, আমার কথাগুলি? আমি কিন্তু অথেন্টিক কথা বলি সবসময়কার জন্য, সত্য সব সময়কার জন্য সত্য। আর আপনারা যেভাবে মৌলবাদের চাষ করছেন দুই দেশে, এই যুদ্ধ লেগে গেলে কিন্তু রাজনৈতিক ফায়দা লুটবে রাজনৈতিক নেতারা।